নমস্কার, নিউজ কোম্পানিতে আপনাদের আবার স্বাগত। আর কদিন মাত্র হাতে সময় আছে, একদমই সময় নেই। বৃহস্পতিবার দিনকে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে, ফলে একটা খেলার একটা অন্যরকম অনুভূতি থাকে গোটা বিশ্বের। এই সবথেকে বড় যে খেলা হয়, যে প্রতিযোগিতা হয়, সেটাই বিশ্বকাপ ফুটবল। তার আগে বাংলা রাজনীতিতে একটা অন্য ধরনের খেলা অনেক রকম চলছে। যেমন একদিকে খেলা ভাঙার খেলা চলছে, আবার একদিকে গরিব মানুষের যে বাসস্থান বা যা হকারদের বিভিন্ন জিনিস, দোকানপাট, তা ভেঙে দেওয়ার খেলা চলছে, বুলডোজার রাজ। রবিবার দিনকে যাদবপুর একটা অন্যরকম জিনিস আমরা দেখতে পেলাম। যাদবপুর কলোনির পাশে মানুষ রাত জাগলেন, বিভিন্ন মানুষ রাত জাগলেন এই হকার উচ্ছেদের বিরুদ্ধে। আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো অর্কর সাথে। অর্ক আছে। অর্ক, তুমি ওখানে ছিল, সেটা নিয়ে যদি একটু বলো কি হয়েছিল সেদিনকে এবং কি ঘটলো রবিবার দিনকে। এবং একই সাথে আমি জিনিসটা একটু ধরিয়ে দিচ্ছি, তাহলে তুমি বলবে বাকিটা, যে এখানে শুধুমাত্র রাজনৈতিক কর্মী, আন্দোলনকারী তারাই মার খেলেন না, ওখানে এমন কিছু বিশিষ্ট জনও ছিলেন, তাদের ওপরও আঘাত নামলো। এটাই রাষ্ট্রের যে অবস্থান সেটা স্পষ্ট করলো। এটাকে তুমি কিভাবে বলবে? আমি দুদিনই যাদবপুরে ছিলাম। প্রথম দিন যখন হকারদেরকে জানানো হয় যে উচ্ছেদ করা হবে কয়েকদিন আগে, আমি যদি খুব ভুল না করি তাহলে 2 তারিখে, সেই সময় যাদবপুরে 2 তারিখে প্রায় সহস্রাধিক মানুষ তারা জমায়েত হন। রাত প্রায় 2টো পর্যন্ত বিপুল জমায়েত থাকে এবং সেদিনকেও কেন্দ্রীয় বাহিনী ছিল, পুলিশ ছিল, র্যাফ ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারা সেদিনকে সরে যেতে বাধ্য হয়। এটা হচ্ছে 2 তারিখের ঘটনা। এবং সেই সময় বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ, বামপন্থী আইনজীবী, তিনি ছিলেন। বিভিন্ন বামপন্থী দলের নেতৃত্ব তারা সেখানে ছিলেন। সিপিআইএম নেতৃত্ব সৃজন ভট্টাচার্য, সিপিআইএম-এর লিবারেশনের নেতৃত্ব ছিলেন, এসইউসিআই-এর নেতৃত্ব ছিলেন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, ছাত্র সংগঠন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই ছিলেন। এবং সেইখানে ওই যে হকারদের যে আইনি রক্ষা কবচের কথা শামীম আহমেদরা বলছিলেন, সেই যুক্তির সামনে পুলিশ ফিরে যেতে বাধ্য হয়, রেল ফিরে যেতে বাধ্য হয় এবং উচ্ছেদ হয় না। এবং সেই সময় একটা এরকম আমাদেরকে বলা হয়েছিল যে মোটামুটিভাবে সপ্তাহ 3 জন্য হকার উচ্ছেদ হবে না। এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করেই গতকাল সকাল থেকেই স্টেশন চত্বরে প্রচার শুরু হয় যে হকারদেরকে মেরে তুলে দেওয়া হবে, হকার উচ্ছেদ হবে। এবং হকাররা আতঙ্কিত হয়ে পড়েন, তারা বামপন্থী নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই খবর পাওয়ার পর সন্ধ্যাবেলা থেকে মোটামুটি 7টা, 7:30 নাগাদ এই সময় থেকে শয়ে বামপন্থী কর্মী, সমর্থক, দরদি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, অধ্যাপকরা, গবেষকরা, তারা সবাই ওই চত্বরে এসে জড়ো হন। তার কারণটা হচ্ছে যে এই যে এলাকা, যাদবপুর এলাকা, এখানে ইউনিভার্সিটি আছে, এখানে কলোনি আছে, এখানে ফ্ল্যাট বাড়ি আছে। এই হকারদের সঙ্গে কিন্তু তাদের অনেকেরই খুবই আত্মিক সম্পর্ক। বহু বছর ধরে এই হকারদের সঙ্গে তাদের সম্পর্ক, তাদের আলাপ পরিচয়, বহু স্মৃতি তার সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং কালকে আমি ওখানে যখন পৌঁছই প্রায় 8:30 নাগাদ, সেই সময় গিয়েই আমি দেখি যে মানে পুলিশের যে ভূমিকা, পুলিশের যে অ্যাপ্রোচ, সেটা ছিল ভয়ঙ্কর রকমের অ্যাগ্রেসিভ। অনেকে বলছে যে এটা খানিকটা জালিয়ানওয়ালাবাগের মতো নাকি, যেভাবে করা হয়েছিল। আমি আসছি সেখানে। এবং যে পরিমাণ পুলিশ মোতায়েন ছিল ওখানে, সেটা অস্বাভাবিক। এবং যত সময় গড়াতে থাকে, বিশেষ করে 10টা, 10:30টার পর থেকে বাইরে থেকে বিরাট সংখ্যক পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, র্যাফ ইত্যাদি নিয়ে আসা হয়। কাঁদানে গ্যাসের ব্যবস্থা ছিল, জলকামানও ছিল বলে শুনেছি, যদিও আমি জলকামান সামনে থেকে দেখিনি। এবং ওই গোটা যে অঞ্চলটা, তার যতগুলো এক্সিট পয়েন্ট আছে, যে জায়গাগুলো দিয়ে যদি কখনো পুলিশ ক্র্যাকডাউন নামায়, তাহলে আন্দোলনকারীরা যে জায়গাগুলো দিয়ে পালিয়ে যেতে পারবেন, সেই জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, সেই জায়গাগুলোতে ব্যারিকেড করে দেওয়া হয়। এবং গোটা যাদবপুর স্টেশন চত্বরটাকে একটা কার্যত দুর্গে পরিণত করা হয়। তুমি যদি যাদবপুর
তোমার যদি নিয়মিত যাতায়াতের জায়গা হয়ে থাকে তাহলে তুমি জানবে যে একটা দিক আছে যেটা হচ্ছে 8B থেকে যে রাস্তাটা এসে যাদবপুরে স্টেশনে যাওয়ার একটা রাস্তা, ইউনিভার্সিটি পাস দিয়ে ইউনিভার্সিটির 1 নম্বর গেটের পাশ দিয়ে, এটাকে বলা হয় যাদবপুর স্টেশন রোড। সেই স্টেশন রোডে চোখে পড়ার মতো পুলিশি নজরদারি চলছিল, প্রচুর সংখ্যক পুলিশ, বিশেষ করে 11টার পরে ওই এলাকাটা কার্যত দুর্গে পরিণত হয় এবং প্রচুর মানুষ যারা ওই দিক থেকে 8B হয়ে যারা আসতে চেয়েছেন প্রতিবাদে বিক্ষোভে, তাদেরকে কিন্তু ওখানে পুলিশ আটকে দিয়েছে, পুলিশ ঢুকতে দেয়নি, এবং রেল পুলিশ সেখানে। আর যাদবপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার, তার বাইরে যে মূল যে জমায়েত ছিল এবং যেখানেই বুলডোজার কার্যত ছিল, সেখানেও সেই জমায়েতটাকে কেন্দ্র করে একটা বড় বৃত্তের মতো করে পুলিশি ব্যবস্থা ছিল এবং সেটা প্রচুর। তার ঠিক ওপরেই হচ্ছে সুকান্ত সেতু, যেটা সন্তোষপুরের দিকে চলে যাচ্ছে, আবার এদিকে গড়ফার দিকে। এই সুকান্ত সেতুর ওপরেও প্রচুর পুলিশ দাঁড়িয়েছিল, এবং আরেকটা রাস্তা যেটা পালবাজারের দিকে চলে যাচ্ছে, সেখানেও প্রচুর সংখ্যক পুলিশ। কাজেই চারদিক থেকে ঘিরে ফেলে একটা কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল যাদবপুরকে। এবং রাজ্য পুলিশের অত্যন্ত সিনিয়র আধিকারিকরা তারা সেখানে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী, AK-47 ইনচার্জ যা তাদের সঙ্গে থাকে, সেই সব নিয়ে তারা ছিল একটা উচ্ছেদের বিরুদ্ধে হওয়া একটা আন্দোলনকে দমন করবার জন্য। এবং বামপন্থীরাও ব্যাপক পরিমাণে ছিলেন। অত্যন্ত সিনিয়র প্রবীণ CPIM নেতা সুজন চক্রবর্তী ছিলেন। সুজন চক্রবর্তী ওই এলাকার প্রাক্তন MLA, প্রাক্তন MPও বটে, তিনি ছিলেন। সৃজন ভট্টাচার্য, আমাদের বন্ধু প্রতিম, সে সেখানে ছিল। ওখানে CPIM এর লিবারেশনের আমি অতনু চক্রবর্তীকে দেখলাম, রাসবিহারী বিধানসভার প্রার্থী ছিলেন, যাদবপুরের মাস্টারমশাই মানস ঘোষ, তিনি সেখানে ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় আব্দুল কাফি সেখানে উপস্থিত ছিলেন। আমি শ্রমিক সংগঠন AIUTUC তার নেতৃত্বকে আমি ওখানে দেখলাম, এবং প্রচুর মানুষ ছিলেন বৃদ্ধি, যারা কোনো রাজনৈতিক দল করেন না, যারা কোনো বামপন্থী সংগঠনের সদস্য নয়, তারা ছিলেন কেবলমাত্র মানবিকতার জায়গা থেকে, সহমর্মিতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে তারা সেখানে ছিলেন। এবং বারবার করে ওখানে উপস্থিত বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা, নেতৃত্ব, তারা বলছিলেন যে, পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছিলেন যে আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, আমরা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটা আদালত যা বলেছে আগের দিনের রেফারেন্স টেনে তার বিরুদ্ধে যায়। আচ্ছা, এখানে একটু তোমার থামাচ্ছিও, মানে জিজ্ঞাসা করছি, কালকে সৃজন যখন বলছিলেন সেদিনকে, তখন সৃজন কথা বলার সময় আমি শুনলাম যে উনি বলছেন যে সৃজন বলেছে যে 8 তারিখ বোধহয় আদালতে কোনো একটা আদালত খোলার কথা, এবং সেখানে আদালতে এই নিয়ে কথা বলারও কথা। তার আগে 7 তারিখে করা হচ্ছে রাত্রিবেলা। এটা কি ওই আদালতকে খানিকটা বাইপাস করে যাওয়ার চেষ্টাও? আদালতকে বাইপাস করে যাওয়ার চেষ্টা, কারণ যদি আজকে ব্যাপারটা একটা স্থগিতাদেশ পাওয়া যেত তাহলে ওদের এইটা অনেকটা ধাক্কা খেয়ে যেত। আরও একটা জিনিস আমার খুবই মনে হচ্ছিল, বারবার করে মনে হচ্ছিল, এবং কালকে ওখানেও অনেকেই বলছিলেন যে যাদবপুরে আগে একবার বুলডোজার এসে ফিরে গেছে। হ্যাঁ, এটা একটা নজিরবিহীন ঘটনা। বাংলায় বুলডোজার রাজ কায়েম হওয়ার পরে নজিরবিহীন ঘটনা। পরপর 2বার যাদবপুর থেকে বুলডোজার ফিরে যাবে, এইটা কিন্তু রাষ্ট্রের কাছে, কেন্দ্রীয় বাহিনীর কাছে, পুলিশের কাছে এবং রেল কর্তৃপক্ষের কাছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার। মানে জনগণের প্রতিরোধটা কোন পর্যায়ে তাহলে পৌঁছেছে সেটার একটা মান্যতা দেওয়া হয় সেটাই। এবং সৃজন সহ ওখানে যারা উপস্থিত বামপন্থী নেতৃত্ব ছিলেন, তারা বারবার যখন রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, বারবার রেল কর্তৃপক্ষকে আসতে বলছেন যে আপনারা আসুন আমরা কথা বলি, রেল কর্তৃপক্ষ কিন্তু সেভাবে কথা বলতে নারাজ, তারা কথা বলতেই চাইছিলেন না। এবং তারপরের ঘটনাটা গোটা রাজ্যের মানুষ দেখেছেন, সবাই দেখেছেন, সবার চোখের সামনে হয়েছে। এবং তুমি জানো যে ওখানে আমাদের বন্ধু জয়রাজ ভট্টাচার্য, তিনি থিয়েটারের মানুষ, বাংলার এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ থিয়েটার নির্দেশক জয়রাজ সেখানে ছিল। আমাদের বন্ধু অর্ক মুখার্জি, সঙ্গীত শিল্পী, অর্ক ওখানে ছিল, এবং আরও প্রচুর মানুষ ছিলেন।
প্রচুর মানুষ ছিলেন যারা কোনো দল করেন না, মিউজিশিয়ান কৌস্তব গিয়েছিলেন, রাইট, এরকম প্রচুর মানুষ ছিলেন যারা কোনো দল করেন না, সেরকম মানুষও অনেকে ছিলেন। আর তার বাইরে বামপন্থী কর্মীরা ছিলেন, কংগ্রেসের কিছু মানুষজন ছিলেন, আশুতোষকে আমি দেখলাম। এবং যেটা হলো তারপরে, আমি সময়টা একটু ঠিক হয়তো নাও বলতে পারি, প্রায় 1টার কাছাকাছি সময়, এরকম সময়, যখন শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বামপন্থী নেতৃত্বের আলাপ আলোচনা যখন চলছে, সেই সময়ই তাদেরকে সরাসরি ওই পুলিশের সঙ্গে যে ঢাল থাকে, র্যাফের সঙ্গে যে, সে ঢাল দিয়ে তাদেরকে পুশ করা হতে থাকে। এবং তারপরে হিংস্রভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়ল হকার এবং উচ্ছেদ বিরোধী আন্দোলনকারীদের ওপরে, হিংস্রভাবে। বৃষ্টি হয়েছিল সকাল থেকে যাদবপুরে, অনেকটা জায়গায় জল জমেছিল, এবং সেই জলের ওপরে ফেলে দিয়ে, রাস্তার জলের ওপরে ফেলে দিয়ে বেধড়ক লাঠিচার্জ করা হলো। এবং আমার চোখের সামনে আমি দেখলাম যে সৃজনকে পুলিশ তুললো, আমাদের ওইখানে একটি ক্যাফের চালায় আমাদের বন্ধু পার্থ, তাকে পুলিশ তুললো, ওই অঞ্চলের আরেকজন অত্যন্ত সক্রিয় বামপন্থী কর্মী, তাকে পুলিশ তুললো, এবং দুজন মানুষকে তুললো, একজন হকার এবং আরেকজন বাসের কন্ডাক্টর। তাদের সবারই একদিন পরে জামিন হয়েছে, তাদের সবারই সোমবার দিন জামিন হয়েছে, কিন্তু তাদেরকে তোলা হলো। এবং আমার চোখের সামনে সুজন চক্রবর্তীকে পেটানো হলো, সমস্ত সিনিয়র বামপন্থী নেতা, শান্তি ঘোষ এআইইউটিউসির নেতা, তাকে পেটানো হলো, আইসা করেন এরকম মেয়েদেরকে আমি দেখলাম চোখের সামনে পেটানো হলো। এবং আমাদের বন্ধু থিয়েটার কর্মী জয়রাজ ভট্টাচার্যকে মারা হলো, মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হলো। ঋতব্রত ঘোষ নামে একজন, তিনি কোনো রাজনৈতিক দল করেন না, পাভেল তার ডাকনাম, তাকে এতটাই পেটানো হলো, তার মাথায় 17টা স্টিচ পড়লো। আমরা সবাই অল্প বিস্তর পুলিশের মার খেলাম, কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে যাদবপুরটা যেন একটা যুদ্ধক্ষেত্র। একদিকে হকার্স এবং তাদের পক্ষে থাকা বামপন্থী কর্মী বাহিনী, আর অন্যদিকে আমরা দেখলাম যে প্রায় একটা যুদ্ধে যাওয়ার মতো প্রস্তুতি নিয়ে রণসাজে সজ্জিত পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, র্যাফ, টিয়ার গ্যাস, এভরিথিং। একটা অসম লড়াই যাদবপুরের মানুষ লড়লেন, 2 দিন ধরে লড়লেন। প্রথম দিনের লড়াইয়ে তারা জয় পেয়েছিলেন, দ্বিতীয় দিন তারা পরাজিত হলেন। আমরা যারা ওখানে ছিলাম আমরা সবাই দেখলাম যে বড়লোকের বুলডোজারের সামনে গরিবের যা কিছু স্থাপনা ছিল, ছোট দোকানপাট, অফিস, বাড়ি, সংসার, সেগুলো ভেঙে গেল, তছনছ করে দেওয়া হলো। এবং সবচাইতে ডেঞ্জারাস যেটা, যে অ্যাগ্রেসিভনেস দেখলাম, যে ভয়ঙ্কর আক্রমণাত্মক মনোভাব দেখালো পুলিশ, এটা খুব অ্যালার্মিং। যখন প্রতিরোধ ভেঙে গেছে, অনেক রাত, 2:30-র মতো, প্রায় 2-2:30 এরকম, যখন প্রতিরোধ ভেঙে গেছে, প্রতিরোধ আর নেই, পিটিয়ে সিনিয়র নেতৃত্বকে মেরে, মেয়েদেরকে রাস্তায় ফেলে মেরে প্রতিরোধ যখন পুরো ভেঙে দেওয়া হয়েছে, তারপরে যারা বাড়ি ফিরছেন সেই আন্দোলনকারীদেরকে, তাদেরকেও সন্তোষপুর যাওয়ার পথে বা সুকান্ত সেতুর আশেপাশে পুলিশ তাদেরকে ধরে পিটিয়েছে। কোনো কারণ নেই, কিন্তু বাড়ি ফিরে যাওয়া মানুষ, তাদেরকে ধরে পিটিয়েছে। একটা চূড়ান্ত বিভৎস আক্রমণ। এবং আমি শুনেছি যারা ওই গণ্ডিটার মধ্যে ছিলেন, তার বাইরেও যারা ছিলেন ওখানকার আঞ্চলিক বাসিন্দা, তাদের উপর অ্যাটাক হয়েছে। এক্স্যাক্টলি, যেটা করেছে সেটা হচ্ছে মোটামুটি 11টা 11:30-টার পর থেকে প্রচুর স্থানীয় মানুষ, তারা হকারদের পক্ষে এসে দাঁড়াচ্ছিলেন। তারা কোথা থেকে আসছেন? তারা বিভিন্ন গলিগুলো থেকে বেরিয়ে আসছেন, তাদেরকে ওই গলিগুলোর মধ্যে ঠেলে দিয়ে গলিগুলোকে ব্লক করে দিয়েছে। এটা আক্ষরিক অর্থেই যুদ্ধ পরিস্থিতির মতো। গলিগুলোর মধ্যে মানুষ, গলিগুলোকে ব্লক করে দিয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে যাবতীয় এক্সিট রুট, সেগুলোকে বন্ধ করে দিয়ে পেটালো। এবং এতখানি আগ্রাসী পুলিশ, তার সামনে কিন্তু লাল ঝান্ডা লড়াই চালিয়ে গেল। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং তোমায় আমি বলছি ঋদ্ধি, তুমি গেলে দেখতে পেতে যে আমাদের তো আমরা আমাদের নিউজ কোম্পানিতে আগেও বহুবার আলোচনা করেছি যে আমাদের বামপন্থীদের, পশ্চিমবঙ্গের বামপন্থীদের হচ্ছে ওই নানান পথে নানান মতে দলাদলি। হ্যাঁ, কিন্তু 4 তারিখে বিজেপি যখন ক্ষমতায় চলে এসছে, এটা ঠিক যে বামপন্থীদের একটা ছোট অংশের মধ্যে এখনও তৃণমূলের অপশাসনের কারণে, তৃণমূলের দ্বারা অত্যাচারিত হওয়ার কারণে
বিজেপির প্রতি খানিকটা সফটনেস হয়তো রয়ে গেছে, কিন্তু যারা প্রকৃতই বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছেন, সমস্ত বামপন্থী অংশের মানুষ, সিপিএম থেকে নকশালপন্থী হয়ে আরএসপি, এসইউসিআই, যারা ইন্ডিপেন্ডেন্ট লেফট, যারা হয়তো একসময় নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের অংশ ছিলেন, তাদের মধ্যেও অনেকে, এই সমস্ত বামপন্থী মানুষ তারা বুলডোজারের সামনে এসে দাঁড়াচ্ছেন। সমস্ত বামপন্থী মানুষ, তাদের প্রচণ্ড ঝগড়াঝাটি আছে হয়তো নিজেদের মধ্যে, বিবিধ তর্ক তাদের মধ্যে রয়েছে। এমনকি বিজেপি ক্ষমতায় আসার জন্য বা তৃণমূল এতদিন রাজত্ব করবার জন্য একে অন্যকে দায়ী করেন, কিন্তু যখন বুলডোজার সামনে, যখন আক্রমণ সামনে, এর আগেও আমরা দেখেছি জয়রাজ অর্ক যেরকম রয়েছে, তেমনি মৌসুমীদিকে আমরা দেখেছি, মৌসুমী ভৌমিককে আমরা দেখেছি। আগের দিনকে বাঘাযতীন নেমেছিল, মৌসুমীদি ছিলেন, বারবার মৌসুমীদিকে আমরা পেয়েছি। কালকে দেখলাম আমরা জয়রাজ রক্তাক্ত হলো। জয়রাজের পাশে এমন অনেক মানুষ ছিলেন যারাও থিয়েটারের মানুষ, কিন্তু তারা কেউ সিপিআইএম সমর্থক নয়, তারা সবাই ছিলেন সুজনদার সঙ্গে, সৃজনের সঙ্গে, শান্তিবাবুর সঙ্গে, অতনুবাবু, মানসদার সঙ্গে, সবাই মিলে এরা সবাই আক্রান্ত হলেন, সবাই মার খেলেন। এই যে পাভেল বলে ছেলেটির কথা বললাম, কোনো দল করে না, তার মাথায় 17টা সেলাই পড়েছে। এই যে একটা ঐক্যবদ্ধ বামপন্থী প্রতিরোধ বিজেপি ফেস করছে, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। এত খারাপের মধ্যে একটা যদি সিলভার লাইন বলো, এইটা হচ্ছে সেই সিলভার লাইন, যে বামপন্থীদের মধ্যেকার যে ছোট ছোট মানসিক ব্যারিকেডগুলো ছিল, যে প্রবল তিক্ততা ছিল, সেইগুলো ক্রমশ ভেঙে যাচ্ছে। মানে ব্যারিকেডে ভাঙছে, যেমন মানুষের, গরিব মানুষের ঘর বাড়ি, একই সাথে ব্যারিকেড ভাঙছে বামপন্থীদের মধ্যে। ওই যে সরু আস্তরণ যেগুলো ছিল, সেগুলোও ব্যারিকেড, বামপন্থীদের মধ্যে যে দেওয়ালগুলো, সেটাও ভেঙে যাচ্ছে বুলডোজারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে। এটার বামপন্থীরা ক্লেইম করেন যে তারা গরিব মানুষের পার্টি। গরিব মানুষের ঘর বাঁচাতে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি গরিব মানুষের পক্ষে থাকা মানুষজন ঐক্যবদ্ধ হন, তার থেকে এই অন্ধকার সময় তার থেকে আসার কথা আর কি হতে পারে। ধন্যবাদ অর্ক। আমরা এই যে বুলডোজারের রাজনীতি, সেটা নিয়ে তো আমাদের বিভিন্ন সময় নিউজ কোম্পানিতে আলোচনা আমরা করছি এবং করব, তার সাথে বাকি সমস্ত আলোচনাও থাকবে। চোখ রাখুন।